নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরো একটা এপিসোডে আপনাদের স্বাগত। গোটা রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম বিলিং নাকি প্রায় শেষ, কিন্তু তৃণমূল ভবি ভুলবার নয়। তৃণমূল থামানো এখনো পর্যন্ত চেষ্টা চলছে। একদিকে তল্পি তল্পা গুটিয়ে সীমান্ত থেকে পগার পার হচ্ছে অবৈধ বাংলাদেশিরা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি এখনো পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এখনো কোনোভাবে একটা কিছু ঘটুক এবং এসআইআর প্রসেসটা বন্ধ হয়ে যাক। কেন? বিহারে নির্বাচন হলো, রেজাল্ট হলো, কোথাও কি ভয়টা সমানে তাড়া করে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? একটা এই স্পেশাল এপিসোডে আমরা আজকে আলোচনা করবো এসআইআর এবং ভয়। কিসের ভয়? এসআইআর সঙ্গে ভয় অদ্ভুত রকমভাবে জড়িয়ে রয়েছে। আমার সঙ্গে রয়েছে ময়ূক, রয়েছেন শুভ্রাংশু। প্রতিবারের মতো ময়ূক, এসআইআর এর সঙ্গে একটা ভয় কাজ করছে। আমরা বলছিলাম যে কিসে এসআইআর জুজু, এসআইআর ভয়। এই ভয় তো শুধুমাত্র বাংলাদেশিদের, অবৈধ বাংলাদেশিদের ভয় নয়, তারা পালাচ্ছে, তারা চলে যাচ্ছে। এবং তার পাশাপাশি কেন্দ্রীয় আইন ফরেনার্স অ্যাক্ট যেটা ভারত সরকারের, অনেকে জিজ্ঞেস করছে এটা কি শুধুমাত্র এসআইআর এর জন্য? এটা আমাদেরও নিজস্ব কথা ছিল, শুধুমাত্র এসআইআর এর জন্য বোধহয় নয়। কেন্দ্রীয় যে আইনটা, স্বর্ণালী শুভ্রাংশুদা, সেই আইনটাই কিন্তু খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছে। মানে এই যে পিলপিল পিলপিল করে বাইরে চলে যাচ্ছে না, এরা যাচ্ছে কিন্তু কারণ এরা অনেক বেশি আইন সম্বন্ধে অবগত। ঠিক, এদের মাথার উপরে কোনো হাকিম বা বস রয়েছে যে বলে দিয়েছে, ভাই যদি ভারত সরকার চেষ্টা করে নির্দিষ্টভাবে গ্রেপ্তার করার, তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে 5 বছরের জন্য। তার থেকে কি দরকার, নিজের সমস্ত কাগজ সারেন্ডার করে দাও, বলে দাও যাদের যাদের মাধ্যমে তুমি এসেছো। বিএসএফ এখন লিনিয়েন্সি দেখাচ্ছে, অর্থাৎ ডিরেক্ট পুশব্যাক করছে। ডিরেক্ট পুশব্যাক করে চলে এসো চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, যেখানে তোমার বাড়ি ছিল সেখানে থাকো, কিছুদিন থাকো, তারপর দেখা যাবে। এখানে ভারতে এখন আর থাকা যাবে না শুভ্রাংশুদা। কিন্তু তারপর দেখা যাবে, এটাও কিন্তু চাপের, কারণ আমি তো শুনছি বেশ কিছু জায়গাতে নাকি ফিঙ্গারপ্রিন্ট ডিটেইলস সমস্ত নিয়ে পাঠানো হচ্ছে। মানে আমাদের রিপোর্টার এখানে রয়েছেন দুজন, তারা নিজেরা স্টোরি করেছে যে বাংলাদেশি অরিজিনাল যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো দেখাতে হচ্ছে বিএসএফ কে। তো সেক্ষেত্রে তারা আবার ফিরে আসতে পারবে কিনা, কিন্তু এটুকু ঠিক, ভয় এমন কাজ করছে কি পিলপিল করে পালাতে বাধ্য হচ্ছে। না, ঘটনাটা যেটা হচ্ছে, আমরা যেটা দেখলাম হকিমপুর, মানে সরবগঞ্জের সরবনগর, ওখানটায় অসংখ্য মানুষ, প্রায় 1000 খানেক মানুষ ওখানে বসে আছে। আমরা যে ছবি দেখাচ্ছি এটা তো পরের দিকের ছবি, 500-600 এখন দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি আরেকটা ছবিও দেখিয়েছিলাম, যে ছবিটা হচ্ছিল হাওড়া স্টেশনে, ওখান থেকে মানুষরা হেঁটে চলে আসছে। মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে এত বাইরের মানুষ, ভিন্ন দেশের মানুষ, এবং তারা যে পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে আমি জানতাম না। এই সল্টলেক, এই নিউ টাউন, এই দমদম, এই হাওড়া, এই গোটা বিস্তীর্ণ অঞ্চলটা, এই গোটা বিস্তীর্ণ অঞ্চলটাতে এত মানুষ, লাখ লাখ মানুষ হয়তো, যারা এতদিন আমাদের সঙ্গে মিশেছিল এবং আমাদের যে সম্পদ, সেই সম্পদের ভাগিদার ছিল। এবং সেই ভাগিদার ছিল তারা, মানে সকলকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের সম্পদের ভাগিদার ছিল, আমরা জানতাম না। ভাগ্যিস এসআইআর হলো। এসআইআর না হলে স্বর্ণালী, ময়ূক বা আমরা যারা আছি, আমরা কেউ জানতামই না এত হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের মধ্যে লুকিয়ে আছে। তার মধ্যে কে দুষ্কৃতী, কে ওখান বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, এই ভয়ঙ্কর ব্যাপারটা আমরা বুঝতে পারতাম না। আমার আপনার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আপনাদের ট্যাক্সের টাকায় সমস্ত লক্ষ্মীর ভান্ডার, শ্রী সাথী ভান্ডার, সেগুলো তারা ইকুয়ালি পেতে শুরু করছে। নামকা বাস্তে একটা পঞ্চায়েত বা একটা নেতা, একটা এমএলএ কে দিয়ে, একটা কাউন্সিলরকে দিয়ে একটা চিঠি লিখিয়ে তারা যাবতীয় ফ্যাসিলিটিস পাচ্ছিল। এবং এটা কত ভালনারেবল আমাদের দেশেরও এবার ভাবা উচিত। রাষ্ট্র হিসেবে আমাদের যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভারতে, আমরা চায়নার কথা বলি, ভারতে তুমি ভাবো ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো সমস্ত ডকুমেন্টস বানিয়ে ফেলছে, কোনো লিঙ্কেজ নেই। মানে ও যেখানে গেছিল, পিঙ্কি এই মুহূর্তে রয়েছে কিশলয়ে, রয়েছে এই মুহূর্তে। পিঙ্কি, তুই যেখানে গেছিলি, মানে সেটা মাসুদ কলোনি হোক বা হাকিমপুর হোক বা মধ্যমগ্রাম, গোটা জার্নিটা যদি একটু বল। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শুরু করতে চাই। এক্ষুনি তোমরা আলোচনা করছিলে না যে বিএসএফ কিন্তু আর ফেরার রাস্তাটা খোলা রাখছে না, মানে তুমি চাইলেই আর কিন্তু আসতে পারবে না। তার একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেন আমি এইটাতে আসছি। এই প্রসেসটা আগেও হতো, জানি না কতজন এটাতে জানেন, কিন্তু এটাতে এখন খুব স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে। যাদেরকে পুশব্যাক ডিরেক্টলি করা হচ্ছে তাদের ফোন আগে চেক করা হচ্ছে। ফোনের মধ্যে কারেন্ট ইন্ডিয়ার যত ছবি রয়েছে, যত ছবি তুমি তুলেছো, সমস্ত ডিলিট তোমাকে করতে হবে। সেটা হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করতে হবে, তোমাকে গ্যালারি ডিলিট করতে হবে, তারপর তুমি ওপারে ক্রস করতে পারবে। এবং সময় সাপেক্ষ ব্যাপার, মানে সেটা করা হচ্ছে, এবং তার জন্য প্রত্যেকের মোবাইল সেটা করা হচ্ছে, প্রত্যেকের করা হচ্ছে। আচ্ছা,
এবং তার জন্য তুমি যদি দেখো সকালবেলা যে লোকটি লাইন দিচ্ছে সেই লোকটি গিয়ে হয়তো সেদিনকার নয় পরের দিন ফ্ল্যাগশিপ মিটিং হয়ে যাওয়ার পরের দিন গিয়ে সে হয়তো মানে ক্রস করতে পারছেন, কারণ এই যে তার ব্যাক চেক হওয়া, তার ফোন চেক হওয়া, তার ফোন থেকে সমস্ত কিছু ডিলিট হওয়া, এইটাতে কিন্তু প্রচুর সময় মাঝে ম্যাজিস্ট্রেট কেও আর রাখেনি, না ম্যাজিস্ট্রেট থাকছে। আচ্ছা আর কি হচ্ছে, আর কি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বিএসএফ এর একটা এই যে স্বরূপনগর চেকপোস্ট, সেখানে একটা হোল্ডিং কাউন্টার করা হয়েছে। এই হোল্ডিং কাউন্টার আগে করা হতো বিএসএফ এর ওই আওতার বেশ খানিকটা কাছে, কিন্তু বিএসএফ এবারে সেই রিস্কও নিচ্ছে না। বিএসএফ চাইছে যে না, আমি আলাদা একটা হোল্ডিং কাউন্টার করব, ঠিক যেখানে আমরা স্বরূপনগর চেকপোস্টের কাছে যেখানে সবাই বসে আছে সেটাকে আলাদা একটা হোল্ডিং কাউন্টার ওরা করে দিয়েছে। তার ফলে কি, যেখানে যারা আসছে তারা কিন্তু এসে বুঝতে হবে, তারা কিন্তু এসে বলছে না যে আমি বর্ডার ক্রস করব, আমি সারেন্ডার করছি, আমি আত্মসমর্পণ করছি, আমি আমার বাংলাদেশের ডকুমেন্টস নিয়ে আমি আত্মসমর্পণ করছি। তারা চাইলেই হয়তো এখান থেকে কামানো টাকা নিয়ে ওই পারে আবার একটা দালাল ধরে চলে যেতে পারতেন, কিন্তু কতটা পরিমাণে বিএসএফ এখন সতর্ক যে ওরা সেই রাস্তায় কিন্তু যাচ্ছে না। তারা কি করছে, বলছে আমি আত্মসমর্পণ করলাম, আমার এই ডকুমেন্টস আমি আত্মসমর্পণ করলাম। এরপর বিএসএফ যেটা করছে, বিএসএফ দিনের দিন ফ্ল্যাগশিপ মিটিং করছে এবং বিডিআরকে সোজা চাপ দেওয়া, আমার কাছে তোমার এতজন মানুষ রয়েছে, প্লিজ এদেরকে নিয়ে যাও, একদম সোজাসুজি বলে দেওয়া, প্লিজ এদেরকে নিয়ে যাও। এবং তারপর সেই প্রসেসে এগোচ্ছে। যে প্রসেসটা 1.5 বছর 2 বছর সময় লেগে যেত, সেই প্রসেসটা ডিরেক্ট হচ্ছে এবং দুদেশে 24 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে। প্রতিদিন কত লোক যাচ্ছে? 150-200 না বেশি? প্রতিদিন হ্যাঁ 150 প্রায় তুমি ধরে রাখতে পারো 150 থেকে 200, তার বেশি প্রত্যেক দিনে তার বেশি যাচ্ছে না। একটাও কারণ আছে, এই 1 থেকে 2 বছর যেটা লাগতো তখন একটা হোল্ডিং কাউন্টারে থাকতো, কিন্তু এখন ভারত সরকার বলেই দিয়েছে শুভ্রাংশুদা, যদি তুমি হিন্দু হও 2024 অব্দি আসো বাংলাদেশ থেকে, তাহলে তোমার প্রবলেম নেই, 2025-এ আসলেও প্রবলেম আছে, কিন্তু তোমার যদি কোনো ভিসা, পাসপোর্ট, কোনো ডকুমেন্টস না থাকে, তোমাকে তো 5 বছরের জেল দিয়ে দেবে। মানে ওরা তো হিসেব নিকেশ করে করছে। না, এটা তো বড় অঙ্ক তাহলে, মানে আমি জেলে যাব না, তার বদলে এখানে চলে যাবো, চলে সারেন্ডার করে দিই। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয়, যাদের কাছে ডুয়াল আইডিস রয়েছে, যেমন বাংলাদেশের ডকুমেন্টসও আছে, আবার এদেশের ভোটার কার্ড জাল বানিয়ে নিয়েছে, সেগুলো বিএসএফ সিজ করছে, তাদের আলাদা লিস্ট তৈরি করা হচ্ছে এবং সেই লিস্ট কিন্তু প্রশাসনের কাছে দেওয়া হচ্ছে। এরা যদি পরে আসে বা পরে ধরা পড়ে, তাদের কিন্তু মানে একদম খুব কঠোর থেকে কঠোর শাস্তি, মানে জেল তো বটে। একটা নাম বল আমাকে, মানে তোর সুবাদে, রিপোর্টিং এর সুবাদে একটা নাম খুব ফেমাস হয়ে গেছে, কয়েকদিন বাদে যদি অন্য কোনো টিভি মানে সিরিজ, ওয়েব সিরিজ কিংবা কোনো সিনেমা এই ধরনের ক্যারেক্টারের নাম দেখি, আমি অবাক হব না, কারণ এত পপুলার হয়ে গেছে। নাম হচ্ছে মিঠু মোল্লা। মিঠু মোল্লা এত ফেমাস করে দিয়েছে পিঙ্কি, আমি জানি না আর কত মিঠু মোল্লারা রয়েছে এরকম। তো এই মিঠু মোল্লার মতো লোকজনেরা, এরা কি, তোর কি মনে হচ্ছে যে ওখানে মানে চাপের মুখে পড়ে বলছে, নাকি এবার বাঁচার জন্য তারা স্বীকার করে নিচ্ছে যে তারা এদেশে থেকেছে, এদেশে ডকুমেন্ট বানিয়েছে, তৃণমূলরা হেল্প করেছে এবং তারা নিজেরা ভোটও দিয়েছে? একদম একদম। এটা কি কোনো চাপে পড়ে, নাকি বুঝতে পারছে যে না, আর পালাবার পথ নেই, বেরোবার সময়তে বলে দিয়ে যাই? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম, আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ভোট দিলেন কোথায়? কোন কনস্টিটিউয়েন্সিতে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম, ওই ধামাখালি না, হ্যাঁ সেক্টর 5। এটা কিসের? এটা বাংলাদেশে। আর ভারতেরটা কোথায়? আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ হ্যাঁ। ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। কি নাম মনে আছে? হ্যাঁ, অমল নাম ছিল কাউন্সিলর। হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। যে ভাই কি করেছে, আমার কোনো দোষ নেই, আমাকে জেলে পুরো না। চাপের মুখে তো অবশ্যই, যে এখন সে দাঁড়িয়ে আছে এমন একটা বর্ডারে, সে জানে যে আর কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে, সেখানে বাড়ি থাক না থাক আমাকে দেশে আমাকে ফিরতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই মিঠু মোল্লা, আমি যখন তার সঙ্গে গিয়ে কথা বলতে গেলাম, মিঠু মোল্লা সহ ওখানে যারা ছিল তাদেরকে না বেশ কয়েকজন, মানে আমি বলছি ওখানে কয়েকজন লোকাল দাঁড়িয়েছিলেন যারা ক্রমাগত ডিস্টার্ব করে গেছে, না কথা বলবি না, এই এটা কেন বলছিস, এটা কেন বলছিস, এটা বলিস না। এবং যখন দেখলো যে এটাতে হচ্ছে না, তখন কিন্তু তারা আমাদেরও উত্ত্যক্ত করতে শুরু করলো। সেসব আমাদের এতে রয়েছে, কিন্তু আমাদের সেগুলো সমস্যা নয়, ওগুলো আমরা ডেইলি হ্যাজার্ডস বলে ধরে নিয়েছি। সেটা
সমস্যা নেই, কিন্তু এই মিঠু মোল্লার বিষয়টা যেটা দেখলাম, মিঠু মোল্লা বলছে যে আমি এত সালে এসেছি, এসে এখানে কাজ করছি, এখানে আমার পরিবারকে নিয়ে থাকছি, আমি 3 বার ভোট দিয়েছি এবং ভোটার কার্ড বানিয়ে দিয়েছে কে? কাউন্সিলর, যে কাউন্সিলরের নাম অমল সামথিং। ঠিক। এই পুরো ডিটেলস সে দিয়ে দিয়েছে, অমল সর্দার, যিনি বললেন যে আমি ইন্দ্রাশিস, এবং সে চেনেও, সে অস্বীকার করতে পারলো না। এই ব্যক্তিকে চেনেন না? মিঠু মোল্লা? মিঠু মোল্লা, হ্যাঁ, ওই তো বললাম তো। চেনেন? হ্যাঁ চিনি। রাজনৈতিক দিক থেকে আমি বলবো, আমি আজও পর্যন্ত ওদের কোনো ডকুমেন্টস তৈরি করিনি, তৈরি করার কোনো পরামর্শও দিইনি। কিন্তু চেনেন? হ্যাঁ চিনি, যেহেতু আমাদের গ্রামেই থাকতো। কিভাবে চেনেন, মানে কতদিন থেকে রয়েছে? কম করে তো 20-25 বছর তো আছে। এটাই আমাদের মানে সাকসেস স্টোরি আর কি রিপাবলিকের, যে আমরা যে সঠিক পথে এগিয়েছি। একজন মানে হ্যাঁ। আমাদের কি হলো, আমরা কিভাবে করলাম, ও ওখান থেকে খবরটা করলো, সঙ্গে সঙ্গে আমাদের ইন্দ্রাশিসকে আমরা পাঠালাম অমল সর্দারকে খুঁজে বের করো। ঠিক। অমল সর্দার তো অপকট হয়ে গেল, কিন্তু ওর দেখে আর তো কিছু করার উপায় নেই, তাই তো? অমল মানে সর্দার চ্যানেলে খুললাম, খুলে খবর বলে দিল। দেখার আগে আমাদের রিপোর্টার চলে গেছে অমল সর্দারের কাছে, যাতে আর কোনো রাস্তাই না থাকে। ডাইরেক্টলি গিয়ে জিজ্ঞেস করে মিঠু মোল্লাকে চেনো কিনা? হ্যাঁ চেনে, হয়ে গেল। এই মিঠু মোল্লার যে মা বা স্ত্রী রয়েছে, তাদেরও তো ভোটার আইডি কার্ড রয়েছে। কারোর ভোটার আইডি কার্ড, আধার কার্ড থাকা মানে তাকে হিসেব মতো কিছুদিন আগে পর্যন্ত নাগরিক হিসেবেই ধরে নেওয়া হতো। তার মানে আমি কি এটা বললে ভুল বলবো যে তারা সমস্ত রকম রাজ্যের যাবতীয় সুযোগ সুবিধা যাচার রয়েছে, প্রজেক্ট, প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সমস্ত তারা পেত। তার মানে আমার থালায় আমার ভাত, আমার ডাল, আমার সবজি সমস্তটাই ভাগ হয়ে যাচ্ছে কোনো একটা। না, সেটা একবার ভাগ হচ্ছে না, 2বার ভাগ হচ্ছে। মানে কিশলায় আমি সেই জায়গাতেই যাচ্ছি, মানে ইকুয়েশনটা ভাব। আমার লক্ষ্মীর ভান্ডারটা আমি পাচ্ছি না, সেটা কিন্তু ফ্যাক্টর নয়। লক্ষ্মীর ভান্ডার আমি পাচ্ছি, আমার যে ট্যাক্সের টাকা আমি দিচ্ছি, একটা শ্যাম্পু, একটা জলের বোতলেও তো ট্যাক্স লাগে। সেই ট্যাক্স দিয়ে যে রাজকোষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভরিয়ে তুলছেন এবং বলছেন যে আমি এখান থেকে দেবো, সেখানে তো এক্সট্রা দেওয়া হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা, 1000 টাকার জায়গায় যদি এই অনুপ্রবেশকারী লক্ষ্মী ভান্ডারগুলো বন্ধ হয়, তাহলে তো 5000 টাকা দিতে পারবে। কিশলায় সদ্য কিন্তু পাটনা থেকে ঘুরে এসেছে। আমি জানি না যে পাটনার যখন সেলিব্রেশন হচ্ছিল, তার বাইরে কতজন মানুষজন প্রোটেস্ট করছিল যে আমাদেরও নাম ছিল এসআইআর এ। না, এরকম একটাও ছিল না। আমি একটা কথা বলি, ময়ূকদা, শুভ্রাংশুদা, স্বর্ণালী, পিঙ্কির কথা থেকে। ও মিঠু মোল্লার কথা বলছে। এই মিঠু মোল্লার গতকাল একটা ফেসবুক পোস্টে দেখলাম লেখা আছে মিঠু মোল্লার অমোঘ বাণী বলে পোস্ট হয়েছে। অর্থাৎ মিঠু মোল্লার এই অমোঘ বাণী গোটা রাজ্যের মানুষ দেখেছে। এবার এই মিঠু মোল্লারা কিন্তু বিহারেও ছিল। আমি যখন পাটনায় যাই প্রথম, আমি ময়ূকদা তখন অ্যাঙ্কারিং করছে এবং আমায় জিজ্ঞেস করে যে জিলিপি খেয়েছি কিনা। সেই জিলিপি যেখানে খেয়েছিলাম সেই দোকানের প্রথমে নেবে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এসআইআর হয়েছে, ভোট কেমন হলো, এই সেই। বলে হাম লোগ ইহাঁ সে তো ভাগা দিয়া, আব তো আপ হি কে ওহা পে গয়া। হ্যাঁ বলছে ওরা বলেছে, মানে এখান থেকে তো পালিয়ে। কচুরি আর জিলাপি খেয়ে বলছে আমি সকালবেলা লাইভ দিচ্ছি, আর আমি তখন দৌড়ে বাড়ি থেকে অফিসে এসে খালি পেটে বসেছি। তখন কি রাগ হয়। আমি সবে এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি করে যাচ্ছি, দেখি বড় একটা কচুরি জিলিপির দোকান, প্রচুর মানুষ, রেজাল্টের একটা আলাদা মাহল বিহারে, প্রচুর মানুষ বেরিয়েছে কচুরি জিলিপি খেতে। ওখানে হিংসা হয় না, কিন্তু ওখানে লোকে কচুরি জিলিপি খায়, কিন্তু এখানে মার খায়। তো যাই হোক, তো ওখানে না, কেউ মার খায় না। আমি সেটাই বলছি, একটু পরেই বলছি সেলিব্রেশনটা। তার আগে বলি, পাটনায় আমি যখন নামলাম, কচুরি জিলিপি খাচ্ছি, আমি এসআইআর জিজ্ঞেস করলাম, বললো হাম লোগ ভাগা দিয়া হ্যাঁ। যখন আমি জিজ্ঞেস করলাম অনুপ্রবেশকারী, आप लोग घुसपैठिया तो यहाँ पे भी था, बोले बहुत था, भगा दिया है, लेकिन आप लोग के वहाँ पे गया है। এবার তো আপনাদের ওখানে গেছে, মানে ঘর ছেড়ে পালিয়ে গেছে, তালা পড়ে গেছে, এখন পশ্চিমবঙ্গে এসেছে। ওরা বলছে, আমাদের সাবধান করছে। এরপর যখন আমি বিজেপি পার্টি অফিসে যাই, যখন রেজাল্টটা খানিকটা স্পষ্ট হচ্ছে যে এবার জয় আসবে, বাইরে দেখলাম, বিশ্বাস করো, যেটা বলা হয় স্বর্ণালী দি, শুভ্রাংশুদা, ময়ূকদা এবং পিঙ্কি, যেটা বলা হয়, মানে আমি কোনো দলের হয়ে বলছি না, বাট আমি মানে খুব রিয়ালিস্টিক্যালি বলছি, বলা হয় বিজেপি নাকি মুসলিম বিরোধী দল, কিন্তু বাইরে প্রায় আমি 100-150 জন মুসলিমকে আমি দেখলাম, তারা সেলিব্রেট করছে, শিখ, খ্রিস্টান সবাই মিলে সেলিব্রেট করছে। আমাদের বুমে আছে, তারা বলছে যে এখানে কোনো ধর্মের ভিত্তিতে হয় না, এখানে শুধুমাত্র আমাদের এত উন্নয়ন দিয়েছে এনডিএ, তাই আমরা এখানে তাদের ভোট দিয়েছি। ওর এটা এক্সাজারেশন নয়, মানে বাড়তি কথা বলছে না, একদম ফ্যাকচুয়াল কথা। কিশলা এটাও তুই অ্যাড করতে পারতি, শুভ্রাংশু, সীমাঞ্চল, এই সীমাঞ্চলটা ফ্যাক্টর হয়ে গেল এবার। মানে এই কাটিহার বেলটাতে, এই অ্যাসেম্বলি সিটগুলোতে মুসলিমরা ব্যাপক ভোট দিয়েছে। 16টা যে সিট আছে, যে 16টা সিট নিয়ে সবাই তাকিয়েছিল, হাঁ করে তাকিয়েছিল। তোর কাটিহার, কিষানগঞ্জ, ওই যে অঞ্চল আমাদের ইসলামপুর, মালদার, বেশ কয়েকটা কেন্দ্রে আমি দেখলাম প্রায় 68% মুসলিম ভোট আছে, 67%, 68%। সেখানেও বিজেপি লিড নিয়েছে, বিজেপি জিতে বেরিয়ে এসছে।
তার মানে স্বর্ণালী অনুপ্রবেশকারীদের যদি বাদ দেওয়া যায়, ভারতীয় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই কোনো এইভাবে ভাগ করে না ভোট দেওয়ার সময়, তারা উন্নয়নই দেখে, উন্নয়নটাই শুধু দেখে, তাই নয় কি? তা না হলে তো এটা হতো না, এই রেজাল্টটা হতো না। অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হলো, স্পষ্ট হয়ে গেল যে ভারতীয় মুসলিমরা আসলে উন্নয়ন চায়, তাদেরকে যারা দুধেল গরু বলে তারা আসলে দুধেল গরু হিসেবে নিজেদের ভাবে না। মানে বিহারের বস্তিতে তালা পড়ে গেছে, এবার এখানকার বস্তিগুলো তো তালা পড়ছে। সেটা দুধেল গরু না, মানে যে গরু দুধ খায় সে গরু কি, যে গরু তার লাঠি খাওয়া ভালো, গরুর লাঠি খেতে হয়। কথাটা তো বাংলাতে আছে, বিহারে তো নেই। বিহারে কোনো চলতি কথা আছে না যেরকম? বিহারে তো একটা সময় মানে ভয়ঙ্কর ভাবে, অদ্ভুত ভাবে বিহারের যে রেজাল্ট, সেটা কিন্তু অদ্ভুত ভাবে দুটো জিনিস পুরো ধ্বংস হয়ে গেল। এক হচ্ছে জাতপাতের রাজনীতি, ঠিক, মানে যাদের হাতে আসলে জাতপাতের রাজনীতি ধ্বংস হওয়ার কথা ছিল, বামপন্থীরা, তারা নিজেরা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল জাতপাতের রাজনীতি করো, তুমি ধর্মের রাজনীতি করো, তারা বেসিক্যালি দেখিয়ে দিল যে ডেভেলপমেন্ট মডেল কাকে বলে। 10,000 টাকা, এবং এটা নিয়েও আমার মজা লাগছে, এটা নিয়েও বলছে লোকে কেন 10,000 টাকা দিয়েছে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন 5,000 টাকা দিচ্ছে, রাইট, এত এত কেন দিচ্ছে না? লক্ষ্মী ভান্ডার তো আমাদের চলছে। কিন্তু এই সবের মধ্যে আমরা যেখানে একটা আলোচনা করছি, একটা আড্ডাও বটে, আমাদের সারা সপ্তাহের যে কভারেজ টানা সেগুলোর পর আমাদের এই সাম দাম দণ্ডভেদে একটা আমরা আড্ডাও মারি। এই আড্ডার মধ্যে একটা পার্ট যদি আমি না বলি, মানে আমার নিজের প্রতি অন্যায় করা হবে, দর্শকদের প্রতি অন্যায় করা হবে, এবং স্পেশালি পিঙ্কির সঙ্গে অন্যায় করা হবে। কেন? ভরপুর তোর কভারেজ চলছে, লাইভ যাচ্ছে, আমি দেখলাম তুই খুব লাফিয়ে লাফিয়ে একদম বুম টুম নিয়ে জিজ্ঞেস করছিস কোথা থেকে এসছেন। সে বলছে বলছে কথা বন্ধ হয়ে গেছে, বলছে এখন রিপাবলিক বাংলা থেকে বন্ধ হয়ে গেছে, বলছে কবে এসেছিলেন না ইন্ডিয়াতে? কথা বলতেই পারেন না? কবে থেকে কথা বলতে পারেন না? কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে রিপাবলিক বাংলা থেকে? বুঝলাম, ভাষাগত একটা প্রবলেম হচ্ছে না? এটা ভাষাগত প্রবলেম পিঙ্কি, এটা ভাষাগত প্রবলেম। ভাষাগত প্রবলেম। আমি সুধাংশুদার সঙ্গে আমার এই স্টোরিটা জানার খুব ইচ্ছে, মানে এত এনজয় করেছি। ওই প্রথম দিন, একদম প্রথম দিন যেদিন আমি গেলাম, সেদিন এত লোকজন বলে ফেলেছে, তারপর আমি তাদেরকে বলতে চাইছি না তারা কোন পেশার সঙ্গে যুক্ত আছে, কারণ বহু বই যে বলছিলাম না, বাইরে থেকে বেশ কয়েকজন লোকজন এসে বলছে বলবে না, কথা বলছো কেন। তো তারা যখন তাদেরকে সাবধান করতে শুরু করলো, এবং আমি গিয়ে খুব নিরীহভাবে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন, কোন দেশ, তো তখন উনি বুঝলেন যে কথা না বলাটাই শ্রেয়। তো আমি কথা বলতে পারেন না এমন ব্যাপার নয়, না উনি তার আগে কথা বলছিলেন। আমি অন করে আরে ওখানে তুমি দাঁড়িয়ে সারাদিনই তো দাঁড়িয়ে রয়েছি না, স্বাভাবিক। আমি তোমাকে বলছিলাম যে যারা সকাল থেকে আসছে তারা সকাল থেকে দাঁড়িয়েই রয়েছে, তখন না ফ্ল্যাগশিপ মিটিং হচ্ছে, ওই প্রসেসটা সারাদিনে চলছে। তো ওই লোকজনকে দেখছি, উনি কিছুক্ষণ আগেও কথা বলেছে, দেখলাম যে উনি কথা বলতে পারলেন না। নিশ্চয়ই কোনো কারণে হতেই পারে, কারো শারীরিক সমস্যা হতে পারে, আমাদের সেটা নিয়ে বলা ঠিক নয়। তোর মনে হলো সেটা শারীরিক সমস্যা? সেটা নয়, কারণ আমি জানি কিছুক্ষণ আগে উনি কথা বলেছেন, আমার সামনেই বলেছেন। এই কাজটা কি চলছে? কারণ না হলে আমি কখনোই, মানে কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় তাকে কখনোই আমি এই ব্যঙ্গটা করতে পারি না, এটা মানবিকভাবে আমি কখনো করতে পারি না। তুই তো জিজ্ঞাসা করলি যে আপনি কি রিপাবলিক বাংলা দেখে কথা বন্ধ হয়ে গেল? উনি বলছেন হ্যাঁ হ্যাঁ, উনি বললেন হ্যাঁ। আমি মানুষের কণ্ঠস্বর দেখে অনুপ্রবেশকারীর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। না কিন্তু সিরিয়াসলি একটা জিনিস, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা আমি জানি না কেন রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো নিজেদের ন্যারেটিভ বানাচ্ছে না। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ফিনান্সিয়াল টেররিজমও ঠিক, কারণ আমাদের যে পরিমাণ টাকা বেরিয়ে যাচ্ছে। দেখো আমি আজকে উড়িষ্যায় গেলাম, গুজরাটে গেলাম, আমি ব্যাপক খরচা করলাম, হোটেলে খরচা করলাম, আমি পুণ্যার্থী হিসেবে খরচা করলাম, এটা আমাদের ইকোনমিকে ডেভেলপ করছে। বাইরে থেকে এসে আমাদের রেমিটেন্সও না, এটা তো রেমিটেন্স মানি নয় যে কেউ অফিসিয়ালি এসে আমেরিকান কোম্পানি এসে এখানে ব্যবসা করছে বা টাকা নিয়ে যাচ্ছে, এরকম তো নয়, তাতেও একটা ট্যাক্স থাকে। এটা ট্যাক্স ফ্রি ইনকাম, এরা করে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করছে, গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাক্স ফ্রি। একদম, মানে এই যে আরে দাদা, এই যে ডলারে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর হোক, বিভিন্ন আইটি ফার্ম হোক, তারা ডলারে টাকাটা পায়, তাদের একটা ট্যাক্স দিতে হয়, রেমিটেন্স মানি। বলছি এই যে রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রিতে যে খালি এটা সিমেন্টে নিয়ে যায়, মিস্ত্রি তো 700 টাকা, 700 থেকে 1000 টাকা মিস্ত্রি, যে মিস্ত্রি সে 700 থেকে 1000 টাকা নেয়। যে কেবলমাত্র ইটটা দিয়ে দেবে, যে কেবলমাত্র মাখিয়ে দেবে, মানে চুন বালি মাখাবে, চুন না সে সিমেন্টের বালি মাখাবে, এরা কিন্তু প্রত্যেকে 400 টাকা করে পায়। 400 টাকা মানে 30 দিনে হচ্ছে 12,000 টাকা। যদি 700 টাকা হয়ে যায় 21,000 টাকা, যদি 1,000 টাকা হয়ে যায় তাহলে কত হচ্ছে? 30,000 টাকা।
এই টাকাটা কে ইনকাম করছে? এই টাকাটা ইনকাম করছে পশ্চিমবঙ্গের নিজস্ব যারা মানুষজন আছে তারা যেমন করছে, বাংলাদেশ থেকে আসা তারাও ইনকাম করছে। এই প্রত্যেকের বাড়িতে যে ইনকাম লোকের যারা কাজে যায় বা অন্য বিভিন্ন ক্ষেত্রে, এমন একটা ক্ষেত্র নেই ছাতা নিয়ে যে ছাতা সারাই করে, যে জুতো সারাই করে, যে সবজি নিয়ে মার্কেটে যাচ্ছে, এই গোটা তুমি যে কোনো বাজারে যাও, যে কোনো বাজারে গিয়ে যাও, যে কোনো দমদম, নিউ টাউন, যারা এই ঠেলায় করে তোমাকে ফুলকপি বাঁধাকপি বিক্রি করছে, তাদের মধ্যেও খুঁজে পেলে দেখতে পাবে, এখন হয়তো পাবে না, যে তাদের অধিকাংশই বাংলাদেশ থেকে এসছে, কেউ যশোর থেকে এসছে। দুটো চারটে কথা বলো, কথা বলে আমাকেও বাড়ি খুলনায়, এমনি একটা কিছু বলে আমি উচ্চারণ করতে পারি না বাঙালি ভাষা। এই সেক্টরে এসেছিল সাতক্ষীরা থেকে বেশিরভাগ। এই টাকাটা পুরোটা চলে যাচ্ছে, এই টাকাটা কিন্তু পুরোটা যাচ্ছে, এবং কেউ কেউ মনে করছে না টাকাটা আর ওখানেও পাঠাবো না, আমরা এখানেই বাড়িঘর করে ঠেকে যাবো। না টাকা যাক, মানে ভারতীয় অর্থনীতির আমদানি হবে, রপ্তানি হবে, যাক। আমার কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, শুভ্রাংশুদা এখানে 1 2 3 4 5 জন আছি, 5 জনের লক্ষ্মীর ভান্ডারটা 5 জনের তো থাকছে না, আরো 4 জন এখানে অনুপ্রবেশকারী আছে যাদের দিতে হচ্ছে। ভাই কেন 4 জনের লক্ষ্মী ভান্ডার দেবে? আমাদের এখানকার মুসলিমদের দাও, আমাদের এখানকার হিন্দুদের দাও। 1000 টাকা সালেমা বিবিকে দাও, স্বর্ণালীকেও দাও, ময়ূককেও, এই যে সব বিভিন্ন ভাতার কথা বলে, ময়ূককে দাও, মকবুলকে দাও, ভারতের ময়ূককে দাও, ভারতের মকবুলকে দাও, কেন বাংলাদেশি মকবুলকে দেবো? একদমই তাই, এটাই প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। মানি প্ল্যান্টে কি পয়সা হচ্ছে নাকি আমাদের? মানি প্ল্যান্ট তো নাই, আমাদের টাকাগুলো কি হবে? একটা ছোট ইনসিডেন্ট, ওখানে আমি একটা হামিদা বলে একটি মহিলার ইন্টারভিউ নিয়েছিলাম। তিনি এসছেন ওই 2 থেকে 3 বছর আগে, ওখানে ওনার হাজবেন্ডের সঙ্গে এসছেন। তো দুর্গানগরে, বিরাটি দুর্গানগর, ওইসব জায়গায় উনি পরিচারিকার কাজ করতেন। তো এখন উনি চলে যাচ্ছেন। তো ওনার কাছ থেকে জানতে পারলাম এই হামিদা বিবি নামের মতো আরও ওনাদের একটা বস্তি রয়েছে, যেখানে ওনাদের মতো প্রচুর রয়েছে যারা ওই অঞ্চলটাতে কাজ করেন। এবার মজার বিষয় হচ্ছে এই হামিদার পাশাপাশি ওই দুর্গানগর, বিরাটি, মধ্যমগ্রাম এই অঞ্চলে তো সাহানা, হামিদা, যারা ভারতের হামিদা, যারা ভারতের সাহানা, তারাও তো রয়েছে। তারা কাজটা পেল না, তার মানে তারাই কিন্তু বাইরের রাজ্যে চলে যাচ্ছে। এটা তো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে, কারণ হচ্ছে এরা যারা বাংলাদেশ থেকে আসছে, আমরা বহুবার রিপোর্ট করেছি, তারা অনেক কম টাকায় কাজ করছে, অনেক কম, যে টাকাটা হয়তো হওয়া উচিত তার থেকে হাফ টাকায় কাজ করছে। লোকজন সস্তা চাইছে, এত চারপাশে দাম, তারা ওটাকে নিচ্ছে। তোদের মনে আছে যে সময় আমরা যখন প্রথম এসআইআর শুরু হলো, আমরাই স্টোরি করেছিলাম যে শহর কলকাতার একদম দামি সমস্ত অভিজাত এলাকা, দামি দামি সমস্ত কমপ্লেক্স, সেইখান থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে যারা বাড়ির কাজের জন্য আসে। কেউ আসছে না হঠাৎ করে, আমিনার মা ওর তার সবাই ভ্যানিশ, কেউ আসছে না। এবং এটা কিন্তু ডিভ্যালু করা হচ্ছে, মানে একদম সময় শেষ। কিন্তু কিছু এটা মানে আমাদের ইকোনমির যে মার্কেট ভ্যালু সেটাকেও ডিভ্যালু করা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের যদি এই কাজগুলো, যেটা স্বর্ণালী বললো অ্যান্সিলারি কাজগুলো, তার তো ধরে নাও 600 টাকা 800 টাকার একটা রেট ছিল। আমাদের জানিস তো যে রাস্তায় অনেক শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বসে থাকে কোদাল নিয়ে, তাদের কিন্তু একটা রেট থাকে ফিক্সড। কিন্তু এবার তার পাশেই যদি আরো কিছু লোক, তারা রোহিঙ্গা বসে পড়ে, বলে যে বাবু আমাকে 500 টাকা দিলেই আমি চলে যাবো। ওই পুষ্পাতে মনে আছে যেরকম ভাবে জঙ্গলে নিয়ে যেত, চন্দনের জঙ্গলে, সেখানে বললো চলো আমাকে বেশি টাকায় দিলে নিয়ে যাবো। এটা কম টাকায় নিয়ে যাচ্ছে এরা। মনে আছে ময়ূকদা, আমরা ডেস্কে সকালবেলা কে গেছিল আমার মনে নেই, বাট এই আইটি সেক্টরের ঠিক পিছন দিকে একটা বস্তি, সেখানে তালা দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে বাংলাদেশির অনুপ্রবেশকারীরা। মোহনের রিপোর্ট, এবং মোহন জিজ্ঞেস করছে যে আপনারা, ওরা বলছে এরা পালিয়ে গেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল। তারা বলছে ক্যামেরায়, আর তো চিৎকার হয়তো তাদের, যে আমাদের কাজগুলো এরা করে দেয়, আমাদের কাজগুলো এরা নিয়ে নেয়, আমাদের ভাতের থালা এরা টান মারে। সেটা হচ্ছে ওরা কাজ নিয়ে নিচ্ছে, এত কাজ থাকে লোকের বাড়িতে, বাসন মাজা, ঘর মোছান, ওরাই বেশি করছে এখন কাজগুলো। ওদের অস্তিত্ব অনেক বেশি এখন। কি বলবো, যেটা আমরা 500 টাকায় কাজ করি সেইটা ওরা 200 টাকা 300 টাকায় কাজ করে চলে যাচ্ছে। সেখানে তো আমাদের পেটের ভাত মরে যাচ্ছে না। যেখানে সবজি আমরা 20 টাকা কিনে খাই, সেখানে সবজির দাম আরও বেড়ে 30 টাকা হয়ে যাচ্ছে। এটা তো হওয়া তো উচিত নয়। আমার ভারতীয় মুসলমান ভাই বা খ্রিস্টান ভাই বা হিন্দু ভাইয়ের টাকা নিয়ে, তার অধিকার নিয়ে কেন একটা সরকার বা একটা দল একটা অনুপ্রবেশকারীকে লালন পালন করবে বলো না? এটা তো একটা কমন সেন্সের কথা, শুধু ভোট ব্যাংকের জন্য। এরাই হচ্ছে এই সমস্ত সীমান্তগুলোতে যেখানে মানুষজন এখন ফেরত যাচ্ছে, সেইখানে এসে তারাই বলছে যে কথা বলো না, ইনফরমেশন শেয়ার করো না, কথা বলো
হলো না, বেশি কিন্তু কথা এরপরে কিন্তু আমাদের সেকেন্ড সেগমেন্টে আরো Yes. বেশি কথা বলতে হবে, কারণ কিছু জিনিস ভারত কি মনে করছে, ভারত সরকার মনে করছে, বা আমাদের দেশের সবচেয়ে বড় যে সামাজিক সংগঠন RSS তারা কি মনে করছে সেটা আমাদের জানতে হবে। ঠিক। জিষ্ণু বসু পরবর্তী অতিথি। দেখি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহক্ষেত্র প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু। যেহেতু আপনি ক্ষেত্র প্রচার প্রমুখ, সেই জায়গাতে এই মুহূর্তে প্রচারের ক্ষেত্রে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত লোক কি অনুপ্রবেশের ব্যাপারে সচেতন হচ্ছে না? এখনো পর্যন্ত মানুষ সিএর ব্যাপারে সচেতন হচ্ছে না? অনুপ্রবেশ হচ্ছে, এতদিন ধরে তারা রয়েছে, থাকছে এখান থেকে ইনকাম করছে, এখানকার মানুষের থালায় ভাগ বসাচ্ছে, এখন যখন পালাচ্ছে আমরা ক্যামেরা পাঠাচ্ছি তখন লোকে বলছে হা ভগবান এতদিন ধরে এটা ছিল। তো এইগুলো কি মনে হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে যখন আপনারা ঘুরেছেন? ক্ষেত্র মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ক্ষেত্র হচ্ছে বাংলা, উড়িষ্যা, আন্দামান নিকোবর আর সিকিম, এটাকে পূর্ব ক্ষেত্র বলে। আমার পরিচয়ের যে ক্ষেত্র প্রচার প্রমুখ, সেটা হচ্ছে এই জায়গাটুকুর যে ক্ষেত্র, পূর্ব ক্ষেত্র। তার পূর্ব ক্ষেত্রের মধ্যে বাংলাকে কিভাবে দেখছেন? তিনটে বাংলায় আমাদের হিসেবে তিনটে প্রান্ত, উত্তর, মধ্য এবং দক্ষিণ। তার ক্ষেত্রে আজকের অবস্থাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুরুত্বপূর্ণ এর জন্যই যে যেমন আমাদের এখানের প্রত্যেকটি মানুষের অন্ন সংস্থানের সঙ্গে এটি সম্পর্কিত, আমাদের এই জায়গাটা শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাদ সাহারা এটা হিন্দু বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে বাঁচিয়ে গেছিলেন। তা না হলে সিন্ধের মতো আমাদের অবস্থা হতো। সিন্ধিরাও অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক ভালো বড় ব্যবসায়ী আছেন, কিন্তু তাদের নিজেদের কোনো হোমল্যান্ড নেই। তারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছেন। আমাদের সৌভাগ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুরা থাকতে পারবে কিনা, সেইটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এসেছে। কারণ আমরা বিভিন্ন ঘটনা আমরা মুর্শিদাবাদে দেখেছি, দক্ষিণবঙ্গে দেখেছি যে বাঙালি হিন্দুদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। সেটা দ্বিতীয় প্রশ্ন, একটি অর্থনৈতিক। দ্বিতীয় প্রশ্ন যে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য আর থাকবে কিনা। আর তৃতীয় যে প্রশ্ন, সেটা আরো বড় প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। একদম এই যে শাকিল আহমেদ, খাগড়াগড়ের বিস্ফোরণের যে মূল অভিযুক্ত, সে এভাবেই কিন্তু ভারতবর্ষে এসেছিল। বামফ্রন্টের সময়ে করিমপুর থেকে তার ভোটার কার্ড হয়েছিল, কিন্তু সে এখানে এসে কদিন আগে কেউ একজন বললেন না যে পেটে খিদে থাকলেই এখানে আসতে পারে, সে কিন্তু এখানে এসেছিল স্লিপার সেল তৈরি করার জন্য। সে ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর থেকে লোক জোগাড় করে স্লিপার সেল, কারণ এরা যখন ঢুকছে তখন তারা বলছে না যে আমরা স্লিপার সেল তৈরি করার জন্য আসছি, আমরা বোমা ফাটাবার জন্য আসছি। এটা তো পেটে খিদে বলেই ঢুকছে, সীমান্ত পার করছে। এবং আরো একটা বড় জিনিস, আজকে বাংলাদেশ একটা ফেল স্টেট। ধরুন আজ যখন শাকিল আহমেদ ঢুকেছিল তখন বাংলাদেশে তাও একটা সরকার ছিল, তাদের নিজেদের একটা দায়িত্ব ছিল। কিন্তু আজকের বাংলাদেশ সরকারের যে ভূমিকা এবং সবকিছু মিলিয়ে যে অবস্থা, তাতে এই ধরনের স্লিপার সেল যারা তৈরি করছে তাদেরকে মদত দেওয়ার লোকও কিন্তু মানে সীমান্তের ওপারে আরো বেড়েছে। সেদিনও ছিল, কিন্তু আজকে সীমান্তের ওপরে আরো বেড়েছে। এখন আরো বড় বড় মিটিং হচ্ছে, বড় মিটিং হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। তাই আজকে এই যে যারা পালিয়ে যাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করাটা আমাদের এখানে অর্থনীতির জন্যে, আমাদের এখানে ডেমোগ্রাফির একটা যে পরিবর্তন হচ্ছিল সেটাকে রুখে দেওয়ার জন্যে। এবং তৃতীয়ত যেটা, যে সারা ভারতবর্ষের মধ্যে ধরুন আমাদের হাতে বা পায়ে একটা কোনো বিষের কাঁটা ফুটে গেল, তার মানে তো শুধু পাটা ক্ষতিগ্রস্ত হলো না, সারা দেহে রক্তের মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে। এই দিল্লির ঘটনায় যারা অভিযুক্ত তার মধ্যে বাংলার নাম আসছে, কারণ রক্তের ভেতরে যদি বিষ ঢুকে যায় সীমান্ত দিয়ে, তাহলে সেটা সেখানে দাঁড়িয়ে থাকে না। আরেকটা জিনিস জিষ্ণুদা, আপনি শিক্ষিত, অতি শিক্ষিত একজন মানুষ হিসেবে এবং সেই সমাজকে রিপ্রেজেন্ট করেন আপনারা। একজন MBBS ডাক্তার 10 বছর পড়াশোনা করে,
তারপরে সে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করে একটা ভালো মেধাবী ছাত্র, সে র্যাডিক্যালাইজড হয়ে যাচ্ছে ভারতে। এই ক্যান্সার আপনি আটকাবেন কি করে, কোন ভ্যাকসিন দিয়ে? দেখুন, এটা দুটো ভাগ আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বললেন যে খুব দুর্ভাগ্যজনকভাবে এই যে র্যাডিক্যালাইজেশন, মানে আমি বলছি কাসাব নাকি এক মুঠো গরম ভাতের জন্য বন্দুক তুলে নিয়েছিল, এ তো কাসাবের মতন ব্যাপার নয়, এটা কোনো ব্যাপারই নয়। এই CN ভট্টাচার্য ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরি ডাইরেক্টর ছিলেন, 2010 সালে একটা কথা বলেছিলেন, কলকাতায় বসেই বলেছিলেন, কলকাতাতেই বলেছিলেন যে এই যে রেডিও কন্ট্রোল এক্সপ্লোসিভ ডিভাইস আর রেডিও আর রিমোট কন্ট্রোল ডিভাইস, এই প্রযুক্তি কিন্তু তথাকথিত শিক্ষিত লোকেরাই তালিবানদের কাছ থেকে ভারতবর্ষে নিয়ে এসেছে। মানে এই যে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসগুলো তৈরি হয়, তার যে প্রযুক্তি সেটা ভারতে ছিল না, সেটা ওখান থেকে নিয়ে এসেছে এবং ওই তথাকথিত শিক্ষিত মানুষেরা, প্রযুক্তি জানা লোকেরা নিয়ে এসেছে। আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাংলার ক্ষেত্রে বড় সমস্যা, যে প্রচারের একটা বড় অংশ কিন্তু কালচারাল মার্কসিজমের দখলে আছে। আপনি বড় পত্রিকাগুলোর 7 দিনের যে উত্তর সম্পাদকীয়, তার মধ্যে 3 দিন 4 দিনের উত্তর সম্পাদকীয় কাসাবকে সমর্থন করে। মানে স্বরূপনগরে যে হকিমপুরে যে ঘটনাটা, আমরা এত মানুষকে দেখতে পাচ্ছি, এত মানুষ যে পশ্চিমবঙ্গে ছিল আমরা জানতাম না। আমাদের ওই মানসিকতার জন্যই কি আমরা চিনতে পারিনি যে আমার পাশে, আমার গ্রামের পাশে, আমার পাশে পাড়া করে লোকগুলো আছে, আমরা বুঝতে পারছি না। এটা কিন্তু কালচারাল মার্কসিজমের কথা বলছেন না আপনি, এইটা সর্বস্তরে, শুধুমাত্র শিক্ষিত জায়গা নয়, বলছি নির্দিষ্ট একটা দুটো ইউনিভার্সিটি নয়, সর্বত্র এমন করে ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার জমানায় এমন করে ছড়ানো হচ্ছে। দেখলাম যে রাস্তায় একদল বামপন্থী নেমে পড়লো, পেটের খিদে থাকলে কি আসতে পারে না, বাংলাদেশ থেকে চলে এলেই তাড়াতে হবে। তো এইটা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, যেটা শুভ্রাংশুদাও বলছেন, তো এইটা কি কোথাও সাধারণ মানুষের, জনমানুষে এমন প্রভাব ফেলছে দীর্ঘ বছর ধরে? টার্গেট এটা তো, মানে এটা বাই চান্স নয়, বাই ডিজাইন। তাদের কাছে প্ল্যান করা হয়েছে, বাঙালি হিন্দুকে শেষ করা হবে। এই কালচারাল মার্কসিজমের কাছে ধরুন ভোটের রেজাল্ট বা তারপরে এগুলো তাদের এক একটা মাঝখানে স্টেপ, এই যে নো ভোট ফর বিজেপি, নো ভোট টু বিজেপি, হঠাৎ করে একটা শিক্ষিত ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে একটা গ্রুপ তৈরি হয়ে গেল, বলছে নো ভোট ফর বিজেপি। এইটা তার কারণ কি? তার কারণ হচ্ছে এমন একটা দলকে এখানে রাখতে হবে যাদের কোনো আদর্শ নেই। ভারতীয় গণতন্ত্রের প্রতি যাতে মানুষের অশ্রদ্ধা হয়। ভারতীয় গণতন্ত্র বলতে আপনি একটা ডেঞ্জারাস কথা বললেন একটু আগে, আপনি বলছেন কমিউনিস্টদের কথা, যারা বলছে বাঙালি হিন্দুদের রাখবে না, এটা বলছেন আপনি। আবার এই কথাটাই জিহাদিরা বলছে যে বাঙালি হিন্দুদের সই দাও। তাহলে এই দুটো কি, মানে এটা যে অঙ্কের একটা নিয়ম আছে না, এটা সমান, এটা তাহলে দুটো কি এক হয়ে যাচ্ছে নাকি? দেখুন, জেহাদি মৌলবাদ এবং কমিউনিস্ট, এবং এখন আরো পরিষ্কারভাবে বললে কালচারাল মার্কসিস্ট, তার বহুদিন থেকেই একের সঙ্গে পরিপূরক হিসেবে কাজ করছে। ধরুন পূর্ব পাকিস্তানে যারা গেলেন, তাদেরকে ওখান থেকে ফেরত চলে আসতে হলো, এখানে এসে রাজনীতি করতে হলো। ইলামিত্রের কথা আপনি বলতে পারেন, আমি তাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু এটা তো সত্যি কথা যে ইলামিত্র তারপরেও, মানে বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কিন্তু ফিরে যাওয়ার জন্য ভাবেননি। বরঞ্চ রানিমা এখানে বসে যে ধরনের ন্যারেটিভ আবার নিয়ে এসেছিলেন, সেটা তো একদম, তার কারণটা এটাই যে এরা জানেন যে হিন্দু থাকলে তবেই এই কথাগুলো বলতে পারবেন। যখন অটল বিহারী বাজপেয়ী খুব ভালো কথা বলেছিলেন জাভেদ আখতারকে ও সাক্ষাৎকার দেওয়ার সময়, যে এটা বিজেপি বা কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, সেকুলার এর জন্যই, কারণ 85% মানুষ হিন্দু, 85% মানুষ হিন্দু হলে সেই রাষ্ট্রটা সেকুলার হবে। এটার মধ্যে নতুন করে আপনার কিছু করার নেই, আমারও কিছু করার। উল্টো যদি হয়, উল্টো কেন, 50% কাছাকাছি হলেই এটা দুর্ভাগ্যজনক। ভারতের ডিএনএ তো এটা আছে। এক্স্যাক্টলি, আমরা বিশ্বাসই করি। স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা শুধু সহন করি না, আমরা বহন করে নিয়ে যাই। যে আমাদের এখানে প্রথম যে মসজিদ তৈরি হয়েছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র কয়েক বছরের মধ্যে চেরামন মসজিদ তৈরি হয়েছে। 7 বছরের মধ্যে চেরামন মসজিদ তৈরি হয়েছে। তখন কিন্তু আরবরা ভারত আক্রমণ করেনি।
আমাদের এখানকার রাজা অন্য একটা উপাসনা কি নাম, হ্যাঁ রাজা ওখানে। যখন আমাদের আজকে রাজনীতির সামদাম দণ্ডভেদ আলোচনা করছি আমরা, তাহলে এই সামদাম দণ্ডভেদ যেন তেন প্রকারেণ সত্যি কি ভারতীয় কমিউনিজম বা কমিউনিজম কালচার, কমিউনিস্ট পার্টি আসলে ভারতবর্ষের স্বতন্ত্রতা, অখণ্ডতা, গণতন্ত্র সবকিছুর পক্ষে ক্ষতিকারক বলে আপনারা মনে করেন? দেখুন, এটা দুটো ভাগ করা উচিত। একটা অংশ তো একটা সেই বলে না, সেই সোনার পাথর বাটি, যে যারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কমিউনিস্ট পার্টি, সারা পৃথিবীর আর কোথাও উদাহরণ আছে কি যে কমিউনিস্ট পার্টি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করে? আপনারা তো আমার থেকে ভালো জানবেন। তাই এটা একটা সোনার পাথর বাটির মতো অনেক দিন ধরে চেষ্টা হয়েছে, যেখানে 34 বছর এই সোনার পাথর বাটি ডেমোক্র্যাটরা তো অংশগ্রহণ করে, লেফট ডেমোক্র্যাট, এই যে মমদানির মতন যারা লেফট, দেখুন কমিউনিস্ট পার্টি এটা তো ভারতের কমিউনিস্ট পার্টি, তাই কমিউনিস্ট পার্টি আর কোথাও সংসদীয় গণতন্ত্র, বিরিয়ানির দোকানে চাউমিন বিক্রি করলে শুধু হবে না, ডানপন্থী বামপন্থী। তার জন্য এটার ব্যাপার হচ্ছে এটাই, এই যে কালচারাল মার্কসিজম আসলে ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। তাই ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে এমন একটা দলকে রাখা উচিত যার কোনো আদর্শ নেই। এই যে যারা ধরুন চাকরি চুরির জন্যে, রেশন সাপ্লাইয়ের জন্যে কিংবা আরজি করের মতো ঘটনা ঘটায়, তারপরে সে হাসি মুখে সাক্ষাৎকার দিতে পারে, তাহলে যে ছেলেটি ধরুন উচ্চ মাধ্যমিক সাক্ষাৎকার নিচ্ছেও এই কলেজে যে যাচ্ছে, যে আজকে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা ভাবছে এইটাই তো গণতন্ত্র, এটাই স্বাভাবিক। ভারতীয় গণতন্ত্রের প্রতি একটা ঘৃণা ওদের মনের মধ্যে তৈরি হচ্ছে। কালচারাল মার্কসিজম চায় যে এই দল এখানে ক্ষমতায় থাকুক, এবং সেই জন্যই হয়তো যে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি দেখি না যে বামপন্থী দল বিভিন্ন, যেরকম অন্যান্য ক্ষেত্রে অপারেশন সিঁদুরের সময়তে প্রচুর ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে একাধিক বামপন্থী দল, তারা নেমে পড়ছে রাস্তায় মানবতার জন্য, এই জন্য, অথচ এই সমস্ত চুরি ফুরির ক্ষেত্রে আমি সেভাবে দেখিনি। দ্বিতীয়ত আমি রিসেন্টলি দেখলাম যখন এই রাজ্যের চুরি, দুর্নীতি, ধর্ষণ, খুন, রাহাজানি চলছে, আমি দেখলাম বেশ কিছু তরুণ প্রজন্ম যারা বামপন্থী কোনো একটা রাজনীতি করে, হয়তো কোনো কিছু একটা, তারা রাস্তায় নেমে পড়েছে এবং তারা নেমে পড়ে চিৎকার করে বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জন্য কি করেছে, আরএসএস এর কি অবদান। মানে এই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ করে শ্যামাপ্রসাদ মুখার্জি কি করেছে এবং আরএসএস এর কি অবদান, এই নিয়ে যে রাস্তায় মিছিল হতে পারে, র্যালি হতে পারে, কেউ যে প্রোটেস্ট করতে পারেন, এটা আমাদের ধারণার বাইরে। এটা একটা জিনিস একদম পরিষ্কার যে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ থাকতো না, আর পশ্চিমবঙ্গ না থাকলে আমাদের অবস্থা সিন্ধীদের মতো হতো, সিন্ধের মানুষের মতো হতো। এই সহজ সরল বিষয়টা আজকের প্রজন্মকে পরিষ্কার করে বোঝার প্রয়োজন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, অধ্যাপক মেঘনাথ সাহারা, সুচেতা কৃপালিনী আমাদেরকে পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। পশ্চিমবঙ্গ যদি না থাকতো তাহলে আজকে আমরা সিন্ধের লোকের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতাম, বাংলা ভাষায় কথা বলার আমাদের কোনো হোমল্যান্ড থাকতো না। আচ্ছা, যে শুধু একটা জিনিস, মানে এটা আমরা জাস্ট আপনি আসার আগেই আমাদের একটা নিজস্ব আড্ডা চলে, অন এয়ার আড্ডা চলে, মানে আমরা সাংবাদিকরাই নিজস্ব কথোপকথন করি, সেখানে একটা কথা বলছিলাম আমরা যে ভারতের জিষ্ণু বা জাভেদ, তারা টাকা পাক, ভাতা পাক, ভাতার পলিটিক্স হচ্ছে ভারতে, এটা এখন কবে বন্ধ হবে না হবে এটা পরে দেখা যাবে, কিন্তু হচ্ছে যখন, সেটা ভারতীয়রাই পাক, বাংলাদেশিরা কেন পাচ্ছে? এবং এখানে কিন্তু অদ্ভুতভাবে আমি দেখছি মুসলমান সম্প্রদায়ের মানুষ এবার একটু একটু করে বিজেপি হোক বা রাষ্ট্রবাদী হিসেবে নিজেদের মানে একেবারে ওপেনলি পরিচয় দিচ্ছে। এটাতে আপনাদের কি মনে হয় না যে এটা বিজেপিকেও বলা বা যারা ডানপন্থী সংগঠনগুলো তাদেরও বলা যে একটু ইজ আউট করতে, মানে ওদের মনে যেন এটা না থাকে নির্দিষ্টভাবে, যাদের আমি বলছি যারা একেবারে প্রান্তিক মানুষজন, যে ও মা এরা তো বাঘ ভাল্লুক, এ নিশ্চয়ই আমাকে কিছু করে ফেলবে। ঠিক, এটা আপনারা অ্যাড্রেস কেন করেন? বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি এখানে আসেন, মানে বাংলাদেশি মুসলমানরা যদি এখানে আসেন, তাহলে ভারতীয় মুসলমানদের ক্ষতি বেশি। তা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এলে ভারতীয় একজন মুসলমান রাজমিস্ত্রি কাজ পাবে না, ঘটনা। এবং অনেকগুলো পেশার ক্ষেত্রে বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানকার। এবং দ্বিতীয় যেটা বিষয়, যে ভারতবর্ষের যে ধরুন এই কওসর মানে
এই শাকিল আহমেদ যাকে বিয়ে করেছিল, কওসর তার ছোট একটা বাচ্চাকে নিয়ে এই নরকের যন্ত্রণা ভোগ করছে, তার কারণ ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্র্যাপে সে পড়তে বাধ্য হয়েছে বলে। তাই মুসলমান সম্প্রদায়ের ক্ষতি হিন্দুদের থেকে বেশি। আরেকটা জিনিস বলুন তো সহজভাবে, মুসলমান সম্প্রদায়ের বাবা মা কি চায় যে তার ছেলে মেয়ে টেরোরিস্ট হোক? নিশ্চয়ই না। তাই খারিজি মাদ্রাসায় পড়লে সে ভালো চাকরি পাবে? মাদ্রাসা, খারিজি মাদ্রাসা বাড়ালে মুসলমান সম্প্রদায়ের উপকার করা হয় না, অপকার করা হয়। মুসলমান সম্প্রদায়কে তার হাতে অস্ত্র তুলে দিয়ে আমি আমার কিরণক হিসেবে তাকে লাগালে, তাকে দিয়ে আমার গুন্ডার কাজ করালে মুসলমান সম্প্রদায়ের অপকার করা হয়। তাই এরা প্রকারান্তরে মুসলমান সম্প্রদায়কে আরো পিছিয়ে দিচ্ছে, যেমন সাচার কমিটির রিপোর্টে দেখা গিয়েছিল। আমার মনে হয় মুসলমান সম্প্রদায়ের মানুষ, শিক্ষিত মানুষ আজকে ভাবছেন যে হিন্দু মুসলমান বাদ দিয়ে ভারতীয় হিসেবে ভারতবর্ষের উন্নতির সঙ্গে এবং নিজের বাড়ির ছেলে মেয়ের পড়াশোনার হতে হবে, একটা হওয়া উচিত। আমাদের দেশে যেমন আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়েছি, শখ খুন সব মিলে গেল। এই যে মুসলমান, এই কথাটা আমাদের এতদিন পর বলতে হচ্ছে কেন? পুরো হিন্দুস্থান, ঠিক। তাহলে এই বিভাজন, আপনি তো RSS এর একটা বড় ব্যাপার আপনি করেন, কবে কবে এই জায়গাটা কোনো মুসলমান আর নিজেকে স্বতন্ত্র করে রাখবে না, আমি মুসলমান, আমি ভারতীয় আলাদা নয়, ভারতীয়। বহু জায়গায় ধরুন গুজরাটে, মহারাষ্ট্রে, তা একজন অ্যাভারেজ মুসলমান গুজরাটি মানুষের, একজন অ্যাভারেজ মহারাষ্ট্রের মানুষ গুজরাট মুসলমান, তার আর্থসামাজিক অবস্থা পশ্চিমবাংলার থেকে 10 গুণ ভালো। আমরা দেখলাম যে দিল্লি বিস্ফোরণের পরের দিনও পশ্চিমবঙ্গের একাধিক খবরের কাগজে একটাই ছবি, এবং সেটাও সংখ্যালঘু সম্প্রদায় কাঁদছে বলে, মানে যেন মনে হলো যে ওই বিস্ফোরণে আর কোনো ক্ষতি হয়নি অন্য কারোর, এবং দ্বিতীয়ত মনে হলো যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। এই বার্তাটা আরো একবার দেওয়ার জন্য সমস্ত প্রথম সারির এবং কিছু কিছু ছোটখাটো খবরের কাগজ আমি দেখলাম একই ছবি, মনে আছে ময়ূর? এটা কিন্তু কালচারাল মার্কসিজমের একটা ডিজাইন। উই অ্যান্ড আদার্স মানে আমাদের যে মূল স্রোত, তার থেকে একটা আদার্স তাকে আলাদা করে নিয়ে সেইটাকে প্রজেক্ট করা। আমি বলছি যে যদি প্রথমে কালচারাল মার্কসিজম জানা প্রয়োজন, কালচারাল মার্কসিজম জানার পরে এই উত্তর সম্পাদকীয়গুলোতে সোমবার থেকে রবিবার পর্যন্ত দেখুন, এই সবকটাই কালচারাল মার্কসিজমের টেমপ্লেটে ফেলা। যে ভারত, ধরুন বাংলাদেশের মানুষ তো বাংলায় কথা বলেন, তাহলে বাংলার যেসব সংবাদ মাধ্যম, সেখানে পূর্ব বাংলার সংখ্যালঘু মানুষের অত্যাচারের কথা ওঠা উচিত। ঠিক। আমরা এখানে, আমার বয়স, আমার 53 বছর বয়স, তাই 53 বছর বয়সের একজন মানুষ আমি বলছি, আমি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম এবং মিডিয়াতে এই বাংলাদেশের মানুষের যে কষ্ট, বাংলাদেশের মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছে, মা মেয়ে নাতনি একই দুর্গা মন্দিরে ধর্ষিতা হয়েছে, বাংলায় চিৎকার করছে। আমরা প্যালেস্তাইনের জন্য, গাজার জন্য, নিকারাগুয়ের জন্য রাস্তা ভর্তি করে দিয়েছি, বাংলাদেশের জন্য করিনি। এবং তাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলায় করেছে। এই মাতৃভাষা নিয়ে আমাদের এত কিছু রয়েছে, এত মানুষ কেউ বেশি আধিক্ষেতাও দেখায়, অথচ এই আসল জায়গার সময় কিছু পাওয়া যায় না। কতটা যেটা হলো আমাদের এখানে ভরে গেছে, বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে তারা আমাদের পাতে ভাগ বসাচ্ছে, যেটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর উনি একটা বড় কথা বললেন স্বর্ণালী, যে ভারতীয় মুসলিমদের সতর্ক হতে হবে, হিন্দুদের নয়। কারণ মুসলিমদের যে কাজগুলো করতে বেশি অভ্যস্ত, পরম্পরাগত ওরাই ভাগ বসাচ্ছে। আমি জাস্ট দুটো প্রশ্ন করবো ছোট, সেটা হচ্ছে যে এক, যে যারা রাষ্ট্রবাদী মুসলিম, কিছুক্ষণ আগে প্রসঙ্গটা তুলেছিলাম, আমরা দেখছি যে আস্তে আস্তে ছবি বদলাচ্ছে। তৃণমূলের ভাষায় বলতে গেলে খেলা ঘুরছে আর কি। বিহারেও আমরা দেখলাম, বিহারের বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চলে সেখানে মুসলিমরা, ভারতীয় মুসলিমরা হাত ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে সিচুয়েশন নেই, এমনকি কিছু রাষ্ট্রবাদী মুসলিম দেখছি সরাসরি তারা বিজেপি সরকারকে সাপোর্ট করছে, নরেন্দ্র মোদীর কথা বলছেন। কিছু ক্ষেত্রে তারা তৃণমূলকে সাপোর্ট করছে না, কিন্তু অন্য কোনো ছোট দল সেখানে গিয়ে নাম লেখাচ্ছে, তৃণমূলকে আর সমর্থন করছে না, বলছে তৃণমূল আমাদের বোকা বানিয়েছে। এরা কি মনে হচ্ছে যে এই মুহূর্তে এদেরকেও সঙ্গে নিয়ে আপনাদের পরবর্তী এগিয়ে যাওয়াটা আরো বেশি অবশ্যই এরা জায়গা পাবেন? উপাসনা পদ্ধতি যাই হোক না কেন, তারা ভারতীয়, প্রত্যেক ভারতীয়কে নিয়েই এগোতে হবে। উপাসনা পদ্ধতি তার যদি ইসলাম হয়, তো সে ভারতীয় নয়।
তো অবশ্যই তাকে নিয়ে এগোতে হবে। আরএসএস কি এদের জন্য জায়গা রয়েছে? নিশ্চয়ই তাই, অবশ্যই তাই। মোহন ভাগবতজি বোধহয় কিছুদিন আগে বলেছেন, যে একাধিকবার বলেছেন যে ভারতীয় মুসলমান যারা ভারতবর্ষে থাকার জন্য নিজের মন ঠিক করেছেন, তা তাদেরকে বাদ দিয়ে কেন হবে? আরএসএস 2026-এ বঙ্গ বিজেপির কতখানি সম্ভাবনা দেখছে? দেখুন, বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জেতা হারা নয়, বাঙালি, শুধু বাঙালি হিন্দু নয়, আমি আবারও বলছি, বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র বাঙালি হিন্দু ধরুন একটাও নেই, কিন্তু বাঙালি আছে কি? রবীন্দ্রনাথকে মুছে দিলে, যদি আমরা ভাষা আন্দোলনের স্মৃতি মুছে দিই, তাহলে বাঙালিই থাকবে না। তাই পশ্চিমবঙ্গে যদি বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই এটাই বোধহয় শেষ সুযোগ যে পশ্চিমবঙ্গেও বাঙালি আদৌ থাকবে কি না, সেটা কোনো রাজনৈতিক দলের জেতা হারার থেকে বড় প্রশ্ন। যেভাবে পশ্চিমবঙ্গ চলছে, পশ্চিমবঙ্গে এই তিনটি শক্তি, একটি নীতিহীন রাজনৈতিক শক্তি, তাকে সাহায্যকারী জিহাদি মৌলবাদ এবং কালচারাল মার্কসিজমের আওতায় থাকা যে সমাজ মাধ্যম এবং প্রচার মাধ্যম, এই তিনের যে ট্রায়াঙ্গেল, এটা যদি পশ্চিমবঙ্গের মানুষ সাহসের সঙ্গে না ভাঙতে পারে, তাহলে আপনার আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। ঠিক, অনেক ধন্যবাদ জিষ্ণুদা। রাজনীতির সাম দাম দণ্ড ভেদে আমি স্বর্ণালী শুভ্রাংশু প্রতি সপ্তাহের মতন এবারও এলাম, এবং খুব নির্দিষ্টভাবে আপনার মনে হয় খুব এনগেজিং লাগবে এই এপিসোডটা। আপাতত এখানেই শেষ করছি আমরা। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।